স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও আমরণ অনশন কর্মসূচিতে অনড় কুয়েটের শিক্ষার্থীরা। সকালে উপদেষ্টা অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করলেও উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি জানিয়ে ঢাকা এবং রাজশাহীতে অনশন করেছে শিক্ষার্থীরা। আর কুয়েট শিক্ষকদের হুঁশিয়ারি, কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবেন না তারা। ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ এই অভিযোগ তুলে উপাচার্যের অপসারণের দাবিতে তৃতীয় দিনের মতো অনশন করছেন খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচিতে বসেন ৩২ জন ছাত্র। তাদের মধ্যে ৬ জন অসুস্থ হয়ে পড়েন। বুধবার সকালে কুয়েট ক্যাম্পাসে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার। কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে। অনশন ভেঙে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন তিনি। আমি তোমাদেরকে বলতে পারি, যে সিদ্ধান্ত হবে, যে রিকমেন্ডেশন হবে, সেটা আমরা বিবেচনা করে যে সিদ্ধান্ত আমরা নেব সেটা অতি দ্রুত সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করব। তদন্ত কমিটি দ্রুত প্রতিবেদন জমা দেবে, সেই অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলেও প্রতিশ্রুতি দেন। আমাদের যে ইনকোয়ারি কমিটি, অত্যন্ত কম্পিটেন্ট ইনকোয়ারি কমিটি, তারা সেই আইনের মধ্যে থেকেই তারা সুপারিশ করবেন বলে আমরা আশা করছি এবং সুপারিশটা পাওয়ার সাথেই আমরা চেষ্টা করব যত দ্রুত সেটা কার্যকর করা যায়। তবে শিক্ষা উপদেষ্টার কথায় আশ্বস্ত হতে পারেননি আন্দোলনকারীরা। আমরা এই প্রতিজ্ঞা নিয়ে বসছি যে যতক্ষণ না পর্যন্ত ভিসি মাসুদ অপসারণ হয়েছে, এই নিউজ আমাদের কাছে আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। ওনারা বলতেছেন ওনারা যত দ্রুত সম্ভব করবে না, দ্রুতরা কত এটা ওনারা আমাদের বলেন নাই। আমরা আমাদের বাস্তবায়ন না করে উঠতে পারবো না, এটা হলো বাস্তবতা। উপদেষ্টা চলে যাওয়ার পর শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। এদিকে কোনো চাপে উপাচার্যকে সরানো হলে মানবেন না বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কোনো পক্ষের কোনো গ্রুপের চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। কুয়েট শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। একই দাবিতে আমরণ অনশনে বসেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীও। সিলেটে কুয়েট উপাচার্যের অপসারণের দাবিতে প্রতীকী অনশন করেছেন শিক্ষার্থীরা। প্রিয়া কুন্ডু, ডিবিসি নিউজ ডেস্ক। মিয়ানমারের রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ার পর টেকনাফ স্থল বন্দরের রাজস্ব আয় নেমে গেছে প্রায় শূন্যের কোটায়। যে বন্দরে দৈনিক ১৫ থেকে ২০টির বেশি পণ্যবাহী জাহাজ আসত, সেখানে এখন খালি পড়ে আছে জেটি ও টার্মিনাল। ফলে রাজস্ব খাতে নেমেছে ধস। অন্যদিকে ভিন্ন একটি রুটে ড্রেজিংয়ের মাধ্যমে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের প্রধান রুট টেকনাফ স্থলবন্দর। আমদানি হয় বিভিন্ন ধরনের কাঠ, হিমায়িত মাছ, শুকনো সুপারি, পেঁয়াজ, আদা, শুটকি, নারকেল, ডাল, আচার সহ বিভিন্ন পণ্য। আর বাংলাদেশ থেকে যায় আলু, প্লাস্টিক পণ্য, সিমেন্ট, তৈরি পোশাক, চানাচুর, চিপস ও কোমল পানীয়। তবে গত ১ বছর রাখাইনে রক্তক্ষয়ী যুদ্ধের পর আরাকান আর্মি সীমান্ত এলাকা দখলে নেয়ার পর স্থলবন্দরের কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। প্রায় নাফ নদীতে আটকে দেওয়া হচ্ছে পণ্যবাহী জাহাজ। তাই এই রুট এড়িয়ে বিকল্প পথে বাণিজ্য সচল রাখার দাবি আমদানিকারকদের। সাবদ্বীপের যে আমাদের গোলাটর বলে, যেটা এখন ভরাট হয়ে গেছে, ওটা যদি ড্রেজার করে যদি আমাদের এই বোটগুলা ট্রলারগুলো আসার জায়গা করে দেয়, তাহলে আমাদের মায়ানমার সীমানা আমাদের ট্রলারগুলো যাইতে হবে না। মায়ানমারের একেবারে শেষ প্রান্ত দিয়ে উনাদের পাশ দিয়ে যখন আসতে হয়, সেই জন্য কি হয়, এখানে এই মালামাল আসা আমি সংকট হয়ে গেছে। এইটা যতদিন লিঙ্গারিং হবে, সরকার হাজার হাজার কোটি টাকা, শত শত কোটি টাকা এই রাজস্ব হারাচ্ছে। চলতি অর্থ বছরের প্রথম ৬ মাসে টেকনাফ স্থলবন্দর থেকে রাজস্ব আসে ১০৮ কোটি টাকা। বর্তমানে তা নেমেছে প্রায় শূন্যের কোঠায়। ইয়াঙ্গুন থেকে যে জাহাজগুলো আসতো, তারা পথে তাদের সীমানা দিয়ে আসার ফলে বিভিন্ন প্রতিবন্ধকতা তারা সৃষ্টি করেছে। তারা জাহাজগুলো আটকায় রাখছে বিভিন্ন অজুহাত দেখিয়ে, যার ফলে এই সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ১ তারিখে জাহাজ আসার পরে আর কোনো জাহাজ আসে নাই। রপ্তানি বন্ধ থাকায় বন্দরের ওয়্যারহাউসে পড়ে আছে ২২,০০০ ব্যাগের বেশি সিমেন্ট ও আলু। তবে সীমিত আকারে চালু আছে কোমল পানীয় ও অ্যালুমিনিয়াম রপ্তানি। ডিবিসি নিউজ ডেস্ক। আগের তুলনায় পাহাড় অনেক শান্ত। ছোটখাটো অপহরণ সমতলেও হচ্ছে, পাহাড়েও হচ্ছে।
সীমান্ত পুরোপুরি সুরক্ষিত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। চট্টগ্রামের সার্কিট হাউসে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরাকান আর্মি অনেক দিন ধরে এই অঞ্চলে আছে। মিয়ানমার সীমান্ত তাদের দখলে, তাদের জন্য বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে উল্লেখ করেছেন উপদেষ্টা। এছাড়া গণমাধ্যমের প্রতি প্রকৃত ঘটনা তুলে ধরার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গণমাধ্যম মিথ্যা সংবাদ প্রচার করলে পাশের দেশের সাংবাদিকরা সুবিধা পান। মিয়ানমার থেকে কোনো কিছু ইম্পোর্ট করতে হলে বা এক্সপোর্ট করতে হলে মিয়ানমার সরকারেরও ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এই কিন্তু একটা সমস্যা তো আছে। আপনারা যেইভাবে ভিজিলেন সীমান্ত পুরাভাবে রক্ষিত আছে, আর আপনারা এইভাবে আপনাদের সাহায্য এবং সহযোগিতা করে যাবেন। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনই নাই, এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। অন্তর্বর্তী সরকার হিসেবে প্রতিটি ক্ষেত্রে তাদের জবাবদিহিতা থাকা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার সকালে মানিকগঞ্জের গড়পাড়া এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্তরে ঘাপটি মেরে আছে, তাদের হাতে প্রচুর অর্থ রয়েছে, যার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে সক্ষম তারা। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন রিজভী। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরকার জনগণের চোখে একটি ব্যর্থ সরকারে পরিণত হবে বলেও মন্তব্য করেছেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মানবেন্দ্র ঘোষের পরিবারকে 1 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এই সরকার তো গণতান্ত্রিক সংগ্রামের ফসল, তার তো প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা থাকতে হবে, জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। ভয়ঙ্কর সন্ত্রাসী আওয়ামী দোসরদের লোকরা যে ঘাপটি মেরে আছে বিভিন্ন তৃণমূলে, বিভিন্ন জায়গায়, বাঁশঝাড়ে থেকে শুরু করে সমাজের মধ্যে নানা জায়গায়, ওদের কাছে তো প্রচুর টাকা আছে। সংস্কার ও নির্বাচনকে ইচ্ছে করেই মুখোমুখি করা হচ্ছে এমন অভিযোগ করে বিএনপি নেতারা বলছেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারের চিন্তা করছে 5 বছর আগেই সেই সংস্কারের রূপরেখা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান। সকালে নীলফামারী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে অংশ নিয়ে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ বলেন, সংস্কার ও নির্বাচন বিপরীতমুখী ঘটনা নয়, ইচ্ছে করেই মুখোমুখি করা হচ্ছে। আর যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি উল্লেখ করেন, তারেক রহমানের দেয়া সংস্কারের রূপরেখা সমাজে সমাদৃত এবং সরকার গ্রহণ করেছে। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির নীলফামারী জেলা শাখার সব ইউনিট সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা অংশ নেন। সমাপনীতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন তারেক রহমান। দেশের দ্বিতীয় চা নিলাম কেন্দ্রে চলতি মৌসুমের শেষ চা নিলাম সম্পন্ন হয়েছে। এতে 3টি ব্রোকার্সের মাধ্যমে মোট 1,22,137 কেজি চা নিলামের জন্য তোলা হয়। সকালে মৌলভীবাজার শ্রীমঙ্গলের খান টাওয়ারের 3য় তলায় চা এর নিলাম বসে। এতে এনটিসি, রেহানা চা বাগান, হামিদিয়া চা বাগান সহ পঞ্চগড়েরও কয়েকটি চা বাগানের চা নিলামে তোলা হয়। নিলামে প্রতি কেজি চায়ের সর্বোচ্চ দাম ছিল লাক্কাতুরা চা বাগানের ইয়ং হাইসং টি এর 1,850 টাকা। নিলামে ওঠা 80% চাই বিক্রি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য 2.5 কোটি টাকা। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।